আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদের সঙ্গে আছি দীপা মজুমদার। বিআরবি কেবল সংবাদ জানান। দ্বিতীয় দিনে লক্ষাধিক করোনা টিকাদান, ভ্যাকসিন নিতে মানুষের আগ্রহের পাশাপাশি বাড়ছে ভোগান্তির অভিযোগ। এই মাসেই আসছে জাতিসংঘের টিকার প্রথম কিস্তি। মামলা হামলা হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার দেশজুড়ে বিক্ষোভ ঘোষণা বিএনপি। দলটির আন্দোলনের সক্ষমতা বুঝে গেছে জনগণ, মন্তব্য কাদেরের। বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া চলবে, আশ্বাস মিয়ানমারের সেনাপ্রধানের। দেশটিতে কারফিউ উপেক্ষা করে বিক্ষোভ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। দেশের তৃতীয় দিনের মতো চলছে করোনা টিকাদান কার্যক্রম। ভয়ভীতি কাটিয়ে প্রতিদিনই বাড়ছে রেজিস্ট্রেশন ও টিকা নেওয়া মানুষের সংখ্যা। এদিকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নান জানিয়েছেন, এ মাসের শেষ দিকে জাতিসংঘের কোভ্যাক্স প্রকল্পের আওতায় বিনামূল্যে টিকার প্রথম চালান আসবে ঢাকায়। অক্সফোর্ডের ফর্মুলায় তৈরি অ্যাস্ট্রাজেনেকার ওই 1,31,000 ডোজ টিকা আসবে যুক্তরাজ্য থেকে। শুরুতে যাদের মধ্যে ভ্যাকসিন ভীতি ছিল, ক্রমেই তারাও আগ্রহী হয়ে উঠছেন টিকা নিতে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে 3 দিনে টিকা নেয়ার সংখ্যা বেড়েছে প্রায় 3 গুণ। প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত 8টি বুথে এখানে টিকা দেয়া হয়। আমাদের এই ব্যবস্থাপনার মধ্যে কিন্তু প্রথম দিন আমরা যে টিকা দিয়েছিলাম 560 জন, তারপরে কালকে 898 জন, আজকে আমরা 1200 ছাড়িয়ে যাব। এতে বোঝাচ্ছে মানুষের যে ভয় ছিল, ভয় কেটে গেছে, মানুষের উৎসাহ বেড়েছে। এই হাসপাতালে টিকা নেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ সময় তিনি সবাইকে টিকা নেয়ার আহ্বান জানান। সকলে ভ্যাকসিন নেন, এটা আপনার এবং আপনার পরিবারের জন্য সমাজের জন্য প্রয়োজন। আমি দেখেন 87 বছর বয়সে তো শেষ হয়ে গেছে, আমি নিচ্ছি। টিকা দেয়া হচ্ছে রাজধানীর আরও বেশ কটি হাসপাতালে। মোহাম্মদপুর ফার্টিলিটি সেন্টারেও টিকা কার্যক্রম চলছে। এদিকে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের টিকাদান কেন্দ্র পরিদর্শনে যান স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নান। পরে তিনি সাংবাদিকদের বলেন, দ্য ভ্যাকসিন অ্যালায়েন্সের কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে বাংলাদেশ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার প্রায় 1,31,000 ডোজ ভ্যাকসিন পাবে। চলতি মাসের শেষের দিকে ওই ভ্যাকসিন দেশে আসবে বলেও জানান তিনি। তো আপনারা জানেন যে 20% পপুলেশনের হারে আমরা পাবো। এই মাসে আমরা 1 লক্ষ প্রায় 1,50,000 মতো আসবে এই মাসের শেষের দিকে। এটা অ্যাস্ট্রাজেনেকা, কারণ কোভ্যাক্স যেটা দিচ্ছে সেটাও কিন্তু এদের বেশিরভাগই তারা সারা দুনিয়াতে যে আবিষ্কার করছে অক্সফোর্ডের ফর্মুলাতে অ্যাস্ট্রাজেনেকা। দেশে ভ্যাকসিনের কোনো ঘাটতি হবে না উল্লেখ করে সবাইকে ভ্যাকসিন নেয়ার আহ্বান জানান সচিব। শিহাব হোসেন, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ভ্যাকসিন নিতে জনসাধারণের মধ্যে আগ্রহ বাড়লেও একই সাথে বাড়ছে প্রত্যাশীদের ভোগান্তির অভিযোগও। সার্ভার সমস্যা, শৃঙ্খলা ভঙ্গ এবং পর্যাপ্ত বুথ না থাকার অভিযোগ করেন অনেকে। অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। মামুন আবদুল্লাহ রিপোর্টে বিস্তারিত। মঙ্গলবার করোনা টিকা প্রদানের তৃতীয় দিন সকাল 10টা। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজ হাসপাতালের টিকা কেন্দ্রের চিত্র এটি। টিকা ভীতি উপেক্ষা করে যারা কেন্দ্রে রেজিস্ট্রেশন করতে এসেছেন তারা পড়েছেন বিপাকে। শৃঙ্খলা ভঙ্গ এবং সময় ক্ষেপণের অভিযোগ টিকা প্রত্যাশীদের। দিন মজুরির কাজ থুয়ে আমরা এখানে আসছি রেজিস্ট্রেশন করার জন্য। অতএব এখানে যদি সিরিয়ালটা মেনটেন করা হতো তাহলে আর আমাদের এই ভোগান্তিটা হতো না। জাম হয়ে গেছে, এখন আর প্রিন্ট নিচ্ছে না। পরে ওই ভদ্রলোক ওখানে একজন, উনি আগে রিস্টার্টিং করে ওইটার লোড যেটা আছে সেগুলি বের করো, তারপর বের করছে, এখন আবার চালু হয়ে গেছে। আর একটা বুথ হলে ভালো হতো, রেজিস্ট্রেশন বুথ। অভিযোগ স্বীকার করেন কর্তৃপক্ষ, বলেন যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িক অসুবিধার সৃষ্টি হয়েছে। ইনস্ট্রুমেন্টের ব্যাপার, সার্ভিস হতেই, মেকানিক্যাল প্রবলেম হতেই পারে। আর সিরিয়াল মেনটেনের ব্যাপারে আমরা যে এখন ব্যবস্থা নিচ্ছি। দীর্ঘদিন আগে রেজিস্ট্রেশন করেও মোবাইলে ফিরতি খুদে বার্তা না পাওয়ার অভিযোগ অনেকের। তবে কেন্দ্রে রেজিস্ট্রেশনের কপি নিয়ে আসলেই সমাধান দেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। 1 তারিখে করছি, আজকে 9 তারিখ, অথচ কালকে করছে, আজকে এসে ভ্যাকসিন দিচ্ছে। ভোটার আইডি নিয়ে গেলে হবে, আসলাম ওই বুথ থেকে এই বুথে, ওই বুথ থেকে এই বুথে, খালি দৌড়াদৌড়ি শুরু। 1 দিন 2 দিন সময় লাগতে পারে, বাট SMS পাবে। SMS পাওয়ার পরে ওইখানে বুথ এবং কোন বুথে কোন কেন্দ্রে দিবে সেটা উল্লেখ করা থাকবে। SMS না আসলেও সমস্যা নাই, এটার ভিতর সব আইডি ন্যাশনাল আইডি সব উল্লেখ করা আছে। আমরা শুধু সাইন ওদেরকে দিয়ে দিচ্ছি, একটা কপি আমরা রেখে দিচ্ছি।
সময় বাড়ার সাথে সাথে টিকা নিতে আগ্রহ বাড়বে জনসাধারণের। তাই বুথ সংখ্যা বাড়ানো এবং হাসপাতালগুলোকে যথাযথ প্রস্তুতির পরামর্শ সাধারণ টিকা প্রত্যাশীদের। মামুন আব্দুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। আতঙ্ক আর ভয়ভীতি জয় করে মানুষের মাঝে করোনা টিকা গ্রহণে ব্যাপক সাড়া পড়েছে। গত 2 দিনে টিকা গ্রহণের পর তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না দেখা দেওয়ায় বিভিন্ন হাসপাতালে দেখা গেছে টিকা প্রত্যাশীদের উপচে পড়া ভিড়। ময়মনসিংহের টিকা নিতে জনগণের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। তৃতীয় দিনে ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রতিটি বুথে ছিল টিকা প্রত্যাশীদের ভিড়। জেলা সিভিল সার্জন ডাক্তার ABM মশিউল আলম জানান, প্রথম দিনে 853 জন ও দ্বিতীয় দিনে 1189 জন নিবন্ধনকারী টিকা নিয়েছেন। গোপালগঞ্জে গত 2 দিনে টিকা দেওয়ার তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না থাকায় জেলায় টিকা গ্রহণে মানুষের আগ্রহ বেড়েছে। সকাল থেকে গোপালগঞ্জ 250 শয্যা জেনারেল হাসপাতাল সহ জেলার পুলিশ হাসপাতাল, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে টিকা দেওয়া হয়। মৌলভীবাজারেও টিকা নিতে উৎসাহ বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। সিভিল সার্জন ডাক্তার চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ জানান, তৃতীয় দিনে মঙ্গলবার দুপুর 1টা পর্যন্ত শুধু সদর হাসপাতালের 8টি বুথে 880 জনকে টিকা দেওয়া হয়েছে। সব মিলিয়ে টিকা দিয়েছেন 2620 জন। রাজশাহী বাগমারা উপজেলায় মঙ্গলবার করোনা ভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে কার্যক্রমের উদ্বোধন করে টিকা নেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। জেলা সিভিল সার্জন জানিয়েছেন, গত 2 দিনে 1255 জন টিকা নিয়েছেন। করোনা টিকাদান কর্মসূচি সফল করতে জয়পুরহাটে সকালে জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ওয়াজেদ আলী করোনা টিকা নিয়েছেন। কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল সহ জেলার 9টি কেন্দ্রে আগের 2 দিনের চেয়ে তৃতীয় দিনে কেন্দ্রগুলোতে বেড়েছে টিকা গ্রহণকারীর সংখ্যা। স্বাস্থ্য বিভাগ জানায়, কুড়িগ্রামে করোনা ভ্যাকসিন নিয়েছেন 704 জন। খাগড়াছড়িতে মঙ্গলবার মোট 471 জনকে টিকা দেওয়ার কথা জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। গত 2 দিনে জেলায় মোট 1044 জনকে টিকা দেওয়া হয় বলে জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মিটন চাকমা। এদিকে নোয়াখালীতে জেলা প্রশাসন আয়োজন করেছে 3 দিন ব্যাপী করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন মেলা। শিল্পকলা একাডেমি মাঠে আয়োজিত মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক খোরশেদ আলম খান। তিনি জানান, জেলায় মোট 52,400 ডোজ ভ্যাকসিন দেওয়া হবে। নাটোরে এ পর্যন্ত 1757 জন টিকা নিয়েছেন। আজকে মানুষ আরো অনেক খুব শান্তির সাথে এখানে ভ্যাকসিন নিচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। আমি কোভিড-19 ফার্স্ট ডোজ টিকা নিয়ে আমি খুব আনন্দিত এবং এই টিকা নেওয়ার কারণে আমার শারীরিক কোনো প্রবলেম হয়নি। তবে এ পর্যন্ত টিকা নেননি বড় দুদলের কোনো নেতা। প্রধানমন্ত্রীর নীতিমালায় সম্মুখ যোদ্ধাদের অগ্রাধিকার দেয়ায় টিকা নিচ্ছেন না বলে দাবি আওয়ামী লীগ নেতাদের। অন্যদিকে বিএনপি নেতারা জানান, হতদরিদ্ররা টিকা নেয়ার পরে বিএনপি নেতা কর্মীরা টিকা নেবেন। এই করোনা ভাইরাসের টিকা আগে জনগণ পাবে, আগে সাধারণ মানুষ পাবে, সম্মুখ যোদ্ধা হিসেবে যারা কাজ করছে তারা পাবে। দেশের সাধারণ মানুষ যাদের চিকিৎসা করার ক্ষমতা নাই তারা আগে এটা পাক। টিকা নিয়ে কোনো অপপ্রচার চালালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় প্রশাসন। সুচরিতা সূচি, বাংলাভিশন নিউজ ডেস্ক। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ দলীয় নেতাকর্মীদের নামে মামলা হামলা গ্রেফতারের প্রতিবাদে আগামী বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি, জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। বলেন, আল জাজিরা টিভিতে দেশ ও দেশের স্পর্শকাতর প্রতিষ্ঠান সম্পর্কে প্রচারিত রিপোর্ট নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিলেও এ বিষয়ে সরকার সুস্পষ্ট ব্যাখ্যা দেয়নি। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ক্ষোভ জানানো হয়েছে বলে জানান নজরুল ইসলাম খান। তিনি বলেন, গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বিএনপি নেতাকর্মীদের তথ্য সংগ্রহ মৌলিক অধিকার পরিপন্থী। মিয়ানমারে নির্বাচিত সরকারকে উৎখাত করে জরুরি অবস্থা জারির তীব্র নিন্দা জানান নজরুল ইসলাম খান। বাংলাদেশের ইতিহাস বলে যে জনগণের ক্ষোভ বিক্ষোভ কখন বিস্ফোরিত হবে, কখন গণ আন্দোলন হবে, এই ব্যাপারে আজ পর্যন্ত কখনো কেউ প্রেডিক্ট করতে পারে নাই, এখনও পারা মুশকিল। তবে এই সরকারের দুর্নীতি, অনাচার, অপশাসনে মানুষ ক্ষুব্ধ। কাজেই আমরা বিশ্বাস করি আর কি যে মহান মুক্তিযুদ্ধে যে গণতন্ত্র আমরা অর্জন করেছিলাম সেই গণতন্ত্র
আবার আমরা পুনরুদ্ধার করতে পারবো ইনশাআল্লাহ। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলনের লক্ষ্য নির্ধারণ করতে 12 বছর চলে গেল, কিন্তু আন্দোলন আর হলো না। বিএনপি নেতারা কি চান তা তারা নিজেরাও জানেন না। তিনি প্রশ্ন করেন, বিএনপির আন্দোলন কবে? সাভারে ঢাকা আরিচা মহাসড়কের সালেপুরে দ্বিতীয় সেতু নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি মন্তব্য করেন। সড়ক পরিবহন মন্ত্রী বলেন, পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা না ফিরলে কোনো উন্নয়ন কাজেই লাভ হবে না। মহাসড়কগুলোতে সৌন্দর্য রক্ষায় অনতি বিলম্বে ব্যানার, ফেস্টুন ও সাইনবোর্ড সরিয়ে ফেলার নির্দেশনা দেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কর্মসূচি ঘোষণা দিয়ে বিএনপি নেতারা এখন বলছেন সংগঠন গুছিয়ে তারপর আন্দোলনে নামবেন। এর মাধ্যমে জনগণ এখন বুঝে গেছে বিএনপির আন্দোলনের সক্ষমতা কতটুকু। তৃণমূলের কর্মীরাও হতাশ, গণমাধ্যম আর সামাজিক যোগাযোগ মাধ্যমেই তারা সীমাবদ্ধ। তিনি বলেন, বেগম জিয়া বা তারেক রহমানের কাছে নয়, বিএনপি নেতাদের উচিত জনগণের কাছে ক্ষমা চাওয়া। বেগম জিয়াকে ইস্যু করে উন্নীত করেছেন, আসলে তারা কি চায় নিজেরাও জানে না। আন্দোলনে লক্ষ্য নির্ধারণেই তাদের 12 বছর শেষ হয়ে গেছে। আন্দোলন আসলে তারা কোন বছর করবে কেউ জানে না। বিএনপি এদিকে রোহিঙ্গা গণহত্যায় জড়িতদের জবাবদিহিতার আওতায় আনতে গাম্বিয়ার সাথে কাজ করছে মালদ্বীপ। আজ ঢাকায় এক সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদ। আর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে মানব সম্পদ এবং দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে 2টি সমঝোতা স্মারক সই হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। মানব সম্পদ সমঝোতার আলোকে বাংলাদেশ মালদ্বীপে নার্স পাঠাবে বলে জানান আব্দুল মোমেন। মালদ্বীপে থাকা বাংলাদেশি সহ সব বিদেশি করোনা ভাইরাসের ভ্যাকসিন পাবে বলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী তাকে আশ্বস্ত করেছেন বলেও জানান তিনি। মন্ত্রী জানান, স্বাধীনতা দিবস ও মুজিব বর্ষের অনুষ্ঠানে মালদ্বীপের প্রেসিডেন্ট ঢাকায় আসবেন। মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদ বলেছেন, তাদের মধ্যে ব্যবসা বাণিজ্য, আঞ্চলিক যোগাযোগ সহ বিভিন্ন বিষয়ে গঠনমূলক আলোচনা হয়েছে। গাম্বিয়ার সাথে মালদ্বীপ ও রোহিঙ্গা গণহত্যায় জড়িতদের জবাবদিহিতার আওতায় আনতে কাজ করছে বলে উল্লেখ করেন তিনি। করোনায় অর্থনৈতিক প্রবৃদ্ধি কমলেও ভিন্ন চিত্র দেশের আবাসন খাতে। অপ্রদর্শিত টাকা বিনিয়োগ এবং প্লট ফ্ল্যাট কেনায় কর কমানোর সুফল পাচ্ছেন আবাসন ব্যবসায়ীরা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর জানিয়েছে, গেল বছর অপ্রদর্শিত অর্থ বৈধ করেছেন 7,445 জন করদাতা। তবে ঢালাওভাবে অপ্রদর্শিত অর্থে কর কমানোর পাশাপাশি বৈধ করদাতাদেরও সুবিধা দেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। বিদেশে অর্থ পাচার নিয়ন্ত্রণে চলতি অর্থবছরে বাজেটে 10% কর দিয়ে বিনা প্রশ্নে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দিয়েছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বলছে, 2020 সালে 8,081 জন করদাতা 997 কোটি টাকা আয়কর দিয়ে অপ্রদর্শিত অর্থ বৈধ করেছেন, যা দেশের ইতিহাসে নতুন নজির। আবাসন ব্যবসায়ীরা বলছেন, প্রশ্ন করার সুযোগ না থাকায় এ খাতে বাড়ছে অপ্রদর্শিত অর্থের বিনিয়োগ। ফলে করোনার ধাক্কা সামলিয়ে চাঙ্গা হয়ে উঠেছে এই খাত। ফ্ল্যাট বিক্রিও এর মধ্যে বেড়ে গেছে। কেউ অনেকেই হয়তো ভয় পেত যে আমি অনেক জবাবদিহিতার মধ্যে থাকতো, টাকাটা কোথায় পেলাম। মালয়েশিয়া, কানাডা, আমেরিকায় আত্মীয়তার সুবাদে বিভিন্ন কারণে ওখানে বিনিয়োগ করতে চাইতো আবাসনের জন্যে, সেটা কিন্তু আমাদের হবে না। আমরা কিন্তু আমাদের দেশে তারা সম্পূর্ণ বিনিয়োগটা আসবে। আবাসন খাতের বিভিন্ন ফি কমানোও একটি ঘটনা। এতে বেড়েছে ফ্ল্যাট ও প্লট বিক্রি। সরকার যদি এই অপ্রত্যাশিত বিনিয়োগের সুযোগটা যদি আরও 2-1 বছর বেশি রেখে দেয়, তাহলে এই আবাসন খাত সহ জমি, আবাসিক প্লট এবং কমার্শিয়াল প্লটের বেচাকেনা অনেকটা বেড়ে যাবে। যারা ফ্ল্যাট কিনবেন তাদেরকে দীর্ঘমেয়াদী কিস্তিতে লোন দিতে হবে, যেমন ভাড়ার টাকায় তারা তাদের কিস্তি পরিশোধ করতে পারে। তবে অপ্রদর্শিত টাকায় কর কমানোর পাশাপাশি বৈধ করদাতাদের জন্য প্রণোদনার তাগিদও বিশেষজ্ঞদের। অন্যরা, সাধারণরা সবাই যেখানে নির্ধারিত হারে কর দিচ্ছে, সেখানে এদেরকে 10% করে, তারপরে কোনো জিজ্ঞাসাবাদ নাই, তারপরে কোনো জিজ্ঞাসাবাদ করা যাবে না। এটি একটি সামাজিকভাবে একটি অন্য ধরনের বিষয়। অবৈধ অর্থ বা সম্পদ অর্জনের বিষয়টাকে যদি এইভাবে সহজ সরলভাবে দেখা হয়, তো তাহলে সমাজে এর কি প্রভাব প্রতিক্রিয়া পড়বে, সেই বিষয়টিও নানানভাবে বিশ্লেষণের বা ব্যাখ্যার অবকাশ দেখা দেবে। রিহাবের তথ্যমতে ফ্ল্যাট এবং প্লটের বিক্রি বেড়েছে 15 থেকে 20%। তবে সব শ্রেণী পেশার মানুষ যাতে আবাসন সুবিধার আওতায় আসতে পারে, এজন্য সহজ শর্তে ঋণ দেওয়া সহ নীতি সহায়তা নিয়ে সরকারকে
পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন খাত বিশেষজ্ঞরা। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। দেশে করোনায় আরও 8 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু 8,229 জনে দাঁড়ালো। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, 24 ঘন্টায় 14,468টি নমুনা পরীক্ষায় 387 জনে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,38,765 জনে। নতুন 642 জন সহ এ পর্যন্ত সুস্থ হলেন 4,84,573 জন। এদিন করোনার মৃত্যুর হার 1.53, শনাক্ত 2.67, সুস্থ 89.94%। বরগুনার তালতলীতে মুজিব বর্ষের উপহারে নির্মাণাধীন ঘর ধসে পড়ায় নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা বলছেন, নির্মাণ কাজে ব্যবহৃত সব মালামালের মান খুবই নিম্ন। তবে এই অনিয়মের দায়ভার নিতে রাজি নন উপজেলা নির্বাহী কর্মকর্তা বা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কেউই। ঘটনা তদন্তে কমিটি করেছে জেলা প্রশাসন। বরগুনা প্রতিনিধি শহীদুল ইসলাম স্বপ্নের রিপোর্টে বিস্তারিত। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প 2-এর আওতায় জমি থাকলেও ঘর নেই এমন ব্যক্তিদের ঘর করে দিতে বরগুনার তালতলী উপজেলার 7টি ইউনিয়নে নির্মাণ করা হয় 100টি ঘর। এ প্রকল্পে ঘর পেয়েছেন বেহালা গ্রামের ষাটোর্ধ্ব বিধবা উর্মিলা রানী। তবে এরই মধ্যে ভেঙে পড়েছে ঘরটির একাংশ। উর্মিলা রানীর অভিযোগ, ঘর তোলার সময় তিনি এর মান নিয়ে আপত্তি তুললে উল্টো তাকে ধমক দেওয়া হয়েছিল। অকুল দিয়ে গড়িয়ে এই পেশে আইসে, সেই সময় উত্তর পাশের খান পড়িয়ে গেছে, শনিবারই যেদিন গাছছে সেদিনই পড়িয়ে গেছে। ঘর পাওয়া আরও কয়েকজনের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ও দায়সারা কাজের ফলে ঘরগুলো মজবুত হয়নি। ঘর নির্মাণকালে তাদের কাছে টাকা চাওয়া হয়েছিল বলেও জানালেন তারা। করতেছে কন্ট্রাক্টর টাকা চাইছে, আমি টাকা দিতে পারি না, দেখে কইছে আমরা যেরকম পারি সেরকম আমরা তো করে দিয়ে যাবো। সিমেন্ট কমতেছে, এবার উপরে ঋণ টন দেয় নাই, এবার আড়া দেয় নাই, নিচে ইট দিয়েছে 3 ইট, আর খাল খোলের ঘর মজবুত করে করতে কইছি। হ্যাঁ কাকা, আমরা কি বাড়ির জাল জমি বেশি দেব? জ্বর তুফান বন্যা সবসময় হয় কম বেশি। আর আমাকে এই জায়গায় কইছি, স্যার আপনারা একটু গাঁথনি ভালো করে দিই, আমাকে ঘরটা একটু ভালো করে দিয়ে যান। হারা কইছে যে আমরা আমাকে যে একটু করার আমরা একটু করে যাবো, বেশি লাগলে তোমরা করে লো। যে কাজ করার কথা হেয়া করে নাই, কষে শুধু নিম্নমানের কাজ করিয়ে গেছে। সিমেন্ট বালি কম দিয়েছে, ফ্লোরটা ভাঙ্গে পড়ে গেছে। প্রকল্প বাস্তবায়নে সরাসরি জড়িত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান ও তালতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুনু বেগম। লবণাক্ত পানি এবং ভিটির নরম থাকার কারণে এটা এরকম ভেঙে পড়েছিল, কিন্তু এটা নির্মাণাধীন 3 ফুট হওয়ার পরে এটা নির্মাণাধীন অবস্থায়, যেহেতু নির্মাণাধীন অবস্থায় ভেঙেছে, এটা আমরা আবার পুনঃভাবে শুরু করে আমরা ইনশাল্লাহ সঠিক সময় শেষ করতে পারব। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এই অনিয়মের বিষয়ে একটি তদন্ত করার জন্য আমি আমার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বকে নির্দেশ দিয়েছি। তদন্ত রিপোর্ট পাওয়ার পরই এই বিষয়ে যারা যদি কারো কোনো গাফলতি বা কোনো সমস্যা থেকে থাকে, আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ভবিষ্যতে প্রকল্প বাস্তবায়নে মান রক্ষা করা না গেলে এ ধরনের উদ্যোগের উদ্দেশ্য ব্যাহত হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশে কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশনের সম্প্রচার বন্ধে রিটের শুনানি হবে কাল সকাল 11টায়। বিকেলে বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এই সময় নির্ধারণ করেন। এর আগে মঙ্গলবার শুনানির সময় নির্ধারণ করেছিলেন হাইকোর্ট। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এনামুল কবির ইমন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মোহাম্মদ রাসেল চৌধুরী। গত সোমবার আল জাজিরা টেলিভিশন নেটওয়ার্কের সম্প্রচার বন্ধে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে সংবাদ মাধ্যমটি প্রচারিত অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান প্রতিবেদনটি ইউটিউব, টুইটার, ফেসবুক সহ সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে অপসারণ করার নির্দেশনা চাওয়া হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এনামুল কবির ইমন এ রিটে দায়ের করেন। রিটে ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য প্রযুক্তি সচিব, বিটিআরসি চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। কমিটি গঠন নিয়ে বগুড়ায় বাস মালিক সমিতির 2 গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় টার্মিনাল এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আগুন দেওয়া হয় বাস, মোটরসাইকেল ও কাউন্সিলরের অফিসে। শহরের 4 মাথার কেন্দ্রীয় বাস টার্মিনালে এ সংঘর্ষে পুলিশ, সাংবাদিক সহ 10 জন আহত হন। তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুপুর 12টায় প্রায় 1 ঘন্টার এই সংঘর্ষ চলার সময় পোড়ানো হয় বাস, মোটরসাইকেল ও স্থানীয় কাউন্সিলরের অফিস। এ সময় টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও শটগানের গুলি ছোড়ে পুলিশ। আগুন নেভায় ফায়ার সার্ভিস। এই ঘটনায় 9 জনকে গ্রেফতার করে পুলিশ। মোটর মালিক গ্রুপের নিয়ন্ত্রণ নিয়ে সরকার দলীয় নেতাকর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
টাঙ্গাইলের গোপালপুর পৌর নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পুলিশ জানায়, সোমবার রাতে পৌর নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান খলিল। এ ঘটনায় নিহত খলিলের বাবা রাতেই অজ্ঞাত 20 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 8 জনকে গ্রেফতার করে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানায় পুলিশ। এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়ক দুর্ঘটনায় 2 সন্তান সহ গর্ভবতী স্কুল শিক্ষিকা নিহতের ঘটনার বিচার সহ 5 দফা দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন হয়েছে। শহরের বাজার স্টেশন চত্বরে সকালে এই কর্মসূচির আয়োজন করে সরকারি প্রাথমিক শিক্ষা পরিবার। এতে নিহতদের স্বজন ও জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা অংশ নেন। এ সময় বক্তারা সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা ও তার সন্তানদের নিহতের ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। এছাড়া শহরের মধ্যে দিনের বেলায় ট্রাক, বাস সহ ভারী যানবাহন চলাচল না করার দাবিও জানানো হয়। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক ও সেতুমন্ত্রী বরাবর 5 দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেন। রবিবার সকালে পৌর এলাকায় বাস ও ট্রাকের মাঝে চাপা পড়ে নিহত হন বনবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা অন্তঃসত্ত্বা ইফরাজ সুলতানা রুনি ও তার 2 শিশু সন্তান। রিয়েল এস্টেট ব্যবসার নামে প্রতারণা করে কোটি টাকা আত্মসাতের অভিযোগে 6 প্রতারককে আটক করেছে সিআইডি। উত্তরা এলাকায় সেবা আইডিয়ালস অ্যান্ড লিভিং লিমিটেডের অফিস থেকে চেয়ারম্যান আশিক ঘোষ, এমডি নুরুল হক সহ 6 জনকে আটক করা হয়। অফিসে অভিযান চালিয়ে 2200-র বেশি গ্রাহকের কাছ থেকে অর্থ কিস্তি ও লভ্যাংশের বিভিন্ন তথ্য উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, প্রতারক চক্রটি জমিতে অর্থলগ্নি করলে দ্বিগুণ মুনাফার লোভ দেখিয়ে লোকজন জোগাড় করে। এরপর কয়েক মাস লাভ দিয়ে প্রতারণা শুরু করে। দীর্ঘদিন এভাবে গ্রাহকদের কাছ থেকে প্রায় 57 কোটি টাকা হাতিয়ে নেওয়ার বেশ কিছু প্রমাণ পাওয়া গেছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। সড়ক দুর্ঘটনায় নাটোরের বড়াইগ্রাম, বাগেরহাটের ফকিরহাট ও গাইবান্ধার গোবিন্দগঞ্জে 3 জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে পাবনার রূপপুর থেকে পারমাণবিক প্রকল্পের কর্মকর্তাদের নিয়ে একটি মাইক্রোবাস বনপাড়ার দিকে যাচ্ছিল। এ সময় উপজেলার গুনাইহাটি এলাকার পাবনা নাটোর মহাসড়কে বিপরীত দিক থেকে আসা ট্রাক মাইক্রোবাসটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান মাইক্রোবাস চালক তহিদুল ইসলাম। আহত কয়েকজনের চিকিৎসা চলছে রাজশাহী পপুলার হাসপাতালে। এদিকে বাগেরহাটের ফকিরহাটে 2 কাভার্ড ভ্যানের সংঘর্ষে মারা যান একজন। অন্যদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বালুবাহী ট্রাক্টর চাপায় এক নারী নিহত হয়েছেন। সাতক্ষীরায় 2005 সালের 17 আগস্ট সিরিজ বোমা হামলা মামলার রায় দেয়া হবে কাল। আজ যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এদিন ধার্য করেন আদালত। জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজের বিচারক মোহাম্মদ শরীফুল ইসলামের আদালতে এই যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। মামলার আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে এই মামলা পরিচালনা করেন জজ আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ। তিনি বলেন, সাক্ষীদের সাক্ষ্য প্রমাণ এবং আলামত জব্দের মধ্য দিয়ে প্রমাণিত হয় অভিযুক্তরা সকলেই দোষী। তিনি তাদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করেন। অপরদিকে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জিএম আবু বকর সিদ্দিক আশা প্রকাশ করেন, ন্যায় বিচার হলে সকল আসামি খালাস পাবেন। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানি। তৃতীয় দিনে লক্ষাধিক করোনার টিকাদান, ভ্যাকসিন নিতে মানুষের আগ্রহের পাশাপাশি বাড়ছে ভোগান্তির অভিযোগ। এ মাসেই আসছে জাতিসংঘের টিকার প্রথম কিস্তি। মামলা হামলা হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার দেশ জুড়ে বিক্ষোভ ঘোষণা বিএনপির। দলটির আন্দোলনের সক্ষমতা বুঝে গেছে জনগণ, মন্তব্য ওবায়দুল কাদেরের। বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া চলবে, আশ্বাস মিয়ানমারের সেনাপ্রধানের। দেশটিতে কারফিউ উপেক্ষা করে বিক্ষোভ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision-এ সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision-এ। সঙ্গে থাকার ধন্যবাদ।